এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুধপাড়া গ্রামে। এখানে শীতকালীন একটি ফল স্ট্রবেরি চাষ করা হয়। আপনাদের আজকে জানাবো স্ট্রবেরি চাষ কিভাবে করা হয় এবং শীতকালীন একটি গাছ কিভাবে এই বাংলাদেশের এই উষ্ণ অঞ্চল রাজশাহীতে চাষ করা হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাসেল। আপনার এই ঠিকানাটা কি? এটা হচ্ছে কিসমত কুখন্ডি বুধপাড়া ধরে পবা উপজেলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে এলাকা। আচ্ছা, কি করেন আপনি? আমি এই যে জমিতে আবাদ পানি করি। এখন আপনার জমিতে কি আবাদ আছে? এখন আমার জমিতে আছে স্ট্রবেরি। স্ট্রবেরি। এই স্ট্রবেরি চাষটা আপনি কতদিন থেকে করছেন? হ্যাঁ, দীর্ঘ 8 থেকে 10 বছর যাবত আমি স্ট্রবেরি চাষ করি। এই স্ট্রবেরি চাষ করতে গেলে কি ধরনের জমি প্রয়োজন? এটা হচ্ছে আপনার এঁটেল দোআঁশ মাটি হলে ফলের প্রোডাকশনটা ভালো হয়, আর চারার জন্য বেলে দোআঁশ মাটি প্রযোজ্য। চারার জন্য আলাদা জমি আর ফলের জন্য চাষাবাদের জন্য আলাদা জমি? হ্যাঁ, বীজ তোলার জন্য আলাদা জমি, কারণ আপনার দোআঁশ মাটি বেলে দোআঁশ মাটিতে আপনার চারার বৃদ্ধিটা ভালো হয়, চারার বিস্তার ভালো হয়। চাষাবাদের জন্য আপনার এঁটেল দোআঁশ মাটিটা খুবই ভালো। এই স্ট্রবেরি চারাগুলো কোথা থেকে নিয়েছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর স্যার আছে, ওনার যে ল্যাবে ওই টিস্যু কালচার চারা আমি নিয়েছিলাম 10টা। গত বছর আমার থেকে ধরেছিল 300 টাকা পিস। 300 টাকা পিস একটা চারা? যে একটা চারাটা আপনি বীজতলাতে পরিচর্যা করে সেখান থেকে কতগুলো চারা উৎপাদন করেছিলেন? আমার জায়গাটা একটু সমতল ছিল, এর জন্য আপনার পানির পরিমাণ বেশি হওয়াতে আপনার চারা দেখা যাচ্ছে যে বৃদ্ধি কম হয়েছে। তারপরেও আল্লাহ ভালোই রেখেছে, আপনার ওই 10টা চারা থেকে মোটামুটি আমার 2.5 বিঘার মতো চারা হয়েছে। 10টা চারা থেকে 2.5 বিঘা জমিতে আপনি চাষ করছেন এই স্ট্রবেরি। তাহলে একটা চারা থেকে আনুমানিক কতগুলো চারা ধরতে পারি আমরা? আনুমানিক ধরেন যদি হয় তো আপনার চৈত্র মাসে যদি একটা স্ট্রবেরির চারা বপন করা যায়, তাহলে একটা চারা থেকে আপনার আনুমানিক 12 থেকে 14 কাঠা চারা হবে। একটা চারা থেকে 12 থেকে 14 কাঠার জমিতে স্ট্রবেরি চাষ করা যাবে। তাহলে সেক্ষেত্রে একটা চারা থেকে কি কয়েক হাজার চারা? একটা চারা থেকে প্রায় 4000 চারার মতো আশা করা যায়। বীজতলায় এই চারাটা রোপণ করা হয় বা করেছেন কোন মাসে? ওইটা আমি চৈত্র মাসে নিয়েছিলাম। চৈত্র মাস থেকে ওইটার অল্প একটু জায়গাতেই 1% জায়গার পরে আপনার চাষ করার পর ওইটা থেকে যখন আপনার ওই আমরা রানার বলি, ওই যে একটা গাছ থেকে আরেকটা গাছ লালের মতো বের হয়, ওই রানারগুলা কাটিং করে আমি কাঠা 4 জায়গা লাগাইছিলাম। এই 4 কাঠা জায়গার থেকে আপনার হচ্ছে যে আমরা 2 জন মিলে করে, একজন 1 বিঘে আমি 1 বিঘে 2 বিঘে করেছিলাম, আর বাদ বাকি কিছু বিক্রি করেছি। চারাগুলো তাহলে কত করে বিক্রি করেন? এবার চারার বাজারটা ভালো ছিল, এবার চারা আপনার 16 টাকা 17 টাকা 18 টাকা। মাতৃ গাছ নিয়ে এসে সেখান থেকে চারা উৎপাদন করে প্রায় 2 বিঘার মতো লাগিয়েছেন এবং চারা বিক্রিও করেছেন 16 টাকা বা 17 টাকা। কতগুলো বিক্রি করেছেন? আনুমানিক আপনার 3000। মানে 10টা মাতৃ চারা থেকে 2 বিঘা লাগানোর পরে 3000 চারা বিক্রি করেছেন। তো এই মাতৃ চারাটা বীজতলাতে কতদিন রাখতে হয় বা জমিতে রোপণ করার মতো উপযুক্ত হয়? চৈত্র মাসে চারাটা লাগানোর পর আষাঢ় মাসে আমরা তখন ওইটার বিস্তার লাভ করাই, মানে আপনার জায়গা বড় করি। 1% থেকে তখন দেখা যাচ্ছে 6%, 7% কিংবা 10% জমিতে লাগানোর পর ওইটাকে ওই যে রানার বের হয় বা লাল বের হয়, ওইটা তখন আরেকটা ওই যেগুলোর মাথা হয় ওগুলো আরেকটা চারা হয়, ওগুলো আমরা পরে টপে দিই আপনার কাতি মাসে। আর কাতি মাসের শেষের দিকে আপনার হচ্ছে আমরা জমিতে লাগাই। টপে দেওয়ার পরে আপনার চারার বয়স 15 থেকে 20 দিনের মাথায় চারায় আমরা লাগাই। এই বীজতলাতে কি ধরনের পরিচর্যা করা লাগে অন্যান্য ফসলের তুলনায়? বীজতলাতে আপনার ছত্রাকনাশকের পরিমাণ বেশি দিতে হয়, কারণ এটার যেহেতু শীতকালীন আবাদ, আপনার গরম টাইমে বৃষ্টির কারণে প্রচুর পচন আসে, এর জন্য আপনার বিষটা একটু বেশি ব্যবহার করা লাগে। আর সার সেরকম ব্যবহার করা লাগে না, অল্প কিছু সার দিলেই হয়। আর নিরান খুঁটান আর কি ঘাস যেন আগাছা যেন কোনো ভাগে না জন্মায় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। এটা কি কীটনাশক ব্যবহার করেন? কীটনাশক লাগে অল্প কিছু, আপনার ছত্রাকনাশক বেশি লাগে, কীটনাশক ওর সাথে ব্যবহার করি আমরা। জমির পরিমাণ কতটুকু যে জমিতে স্ট্রবেরি আছে? আমার এখানে বর্তমানে আছে আপনার 1 বিঘায় ধরা যায়। এটা লাগিয়েছেন কোন সময়, কোন মাসে? ওই যে কার্তিক মাসের শেষের দিকে। এটা কি তাহলে এঁটেল মাটি? হ্যাঁ, এটা এঁটেল দোআঁশ মাটি, যেটা চাষাবাদের জন্য। এই জমিতে আপনি ওই চারা রোপণের আগে কি পরিচর্যা করেছেন বা কি ব্যবস্থা নিয়েছেন? এই জমিতে আপনার আমি 6-7টা চাষ দিয়েছি। চাষ দেওয়ার পর বেড তৈরি করেছি। বেডের সময় আপনার কিছু মানে টিএসপি আর হচ্ছে ওই পটাশ যে সারগুলো আছে
দানাদার, এই বিভিন্ন রকম সার দিয়ে বেড তৈরি করেছি। বেড তৈরি করে গাছ লাগাই দিয়েছি, দিয়ে মালচিং সিটটা দিয়ে পড়াই দিয়ে ওর পরে গাছ লাগাই দিয়েছি। এই যে বেড করেছেন, বেডে আমি দুই ধরনের পদ্ধতি দেখছি, একটা মালচিং আর একটা আউট পদ্ধতি। হ্যাঁ, দুইটার মধ্যে কি পার্থক্য বা কোনটার কি সুবিধা? মালচিং এখন অ্যাকচুয়ালি আধুনিক পদ্ধতি, এটার সুবিধা অনেক বেশি। আপনার আউরের চাইতে এগুলাতে গ্রোথ বেশি হয়, ফলগুলা সুন্দর থাকে, ফলের কালারগুলা ভালো থাকে, পচন টচন এগুলা, যেমন বৃষ্টি হলো কিছুদিন আগে পচন লেগেছে, আউরের পচনগুলা খুব বেশি, কিন্তু মালচিংয়ে পচন খুবই কম। এই বিভিন্ন প্রোটেকশনের দিক দিয়েও ধরেন 100% আপনার ফলগুলা প্রোটেকশন পাওয়া যায়। এখন আধুনিক পদ্ধতিতে মালচিং খুবই একটা কার্যকারী একটা পদ্ধতি। এইটাকে কৃষিকাজে এখন মালচিং আসাতে কৃষকের অবশ্য খুব লাভ হয়েছে, মানে আপনার আগাছা জন্মায় না, তারপরে আপনার অত সার প্রয়োগ করা লাগে না। স্ট্রবেরির জন্য কি সুবিধা পেয়েছেন এই মালচিং? স্ট্রবেরির জন্য তো সব সুবিধার শেষ নাই, কারণ এই যে আমরা ফলগুলা মাটির থাকলে নষ্ট হয়ে যায়, কিন্তু ওই মাটিতে আমাদের আউর বিছাতে হয়। আউর না বিছালে আপনার ফলগুলো নিচে পড়ে, তো আউর না বিছা আমরা এই পলিথিনটা একবারে দিয়ে দিলে আমার ওই খরচগুলা বেঁচে যায়, ওই খরচগুলা লাগে না। আর এই কিছু বেড দেখছি আপনি আউট দিয়েছেন, সেটা কি কারণ? আউট দিয়ে করেছি ওইটা হচ্ছে কারণ চৈত্র মাসের দিকে আপনার মালচিংয়ে হিটের পরিমাণ বেড়ে যায়, রৌদ্রের হিটের কারণে হিট বাড়ে, তখন ওই গাছের চালি ফুল নষ্ট হয়ে যায়। তো আমি কিছুটা ইয়াতে করেছি যেন আমি চৈত্র মাসের দিকে ফলটা পেতে পারি আর কি। স্ট্রবেরি যাতে আপনার আউর দিয়ে সম্পূর্ণ না ঢাকেন, তাহলে আপনার গাছের গ্রোথটা সঠিকভাবে আসবে না, ফলে বৃষ্টির পানি টানি হলে কাদা হবে, নষ্ট হবে, ফলে সাইজটা ভালো হবে না, এই জেনে দেওয়া লাগবে আপনার। ফল মাটিতে ঠেকলে ফলটা নষ্ট হয়ে যাবে। অন্যান্য ফসল চাষাবাদ আর এই স্ট্রবেরি চাষাবাদ পার্থক্য কি? কিছুটা পার্থক্য আছে, কারণ এটা হচ্ছে আমাদের শীতকালীন ফসল, কিন্তু আমাদের আবহাওয়াটা খুব শক্ত আবহাওয়া, মানে রৌদ্রের প্রখরতা বেশি। তো আমাদের এখানে সব সময় স্ট্রবেরি অ্যাভেলেবল হয় না, আপনার শীতকালে লাগালেই হয়। এই গোটা শীতে আপনার গাছের গঠন তৈরি হয়, আর আমার শীতের শেষের দিকে এসে হারভেস্ট শুরু হয়। তখন আপনার হচ্ছে যে এই যত্ন বলতে গেলে এটার যত্ন আপনার সব রকম যত্ন লাগে, এটার বিলে আগাছা থাকা চলবে না, তারপরে আপনার সার প্রয়োগ করতে হয় ঠিকভাবে, আর ছত্রাকনাশক না প্রয়োগ করলে আপনার ফলগুলো নষ্ট হয়, গাছগুলো নষ্ট হয়। এটা যত্নটা একটু বেশি লাগে, অন্যান্য আবাদের চাইতে যত্নটা একটু বেশি লাগে। কীটনাশক কি প্রয়োগ করেন? আমরা সব রকম কীটনাশকই প্রয়োগ করি, যেমন ধরেন ওই যে সাদামাছি, তারপরে মাকড় নাশক, তারপরে হচ্ছে যাগুলো আছে কালো মাছি যা আছে এগুলার। কতদিন পর পর কীটনাশকটা প্রয়োগ করেন? কীটনাশক আমাদের গাছের ওই যে কি দেখা গেলে আমরা প্রয়োগ করি, তার আগে অতিরিক্ত প্রয়োগ করি না, কারণ এটা খুব লাজুক গাছ তো। আচ্ছা, এই যে আপনি কার্তিক মাসে গাছটা রোপণ করেছিলেন এই জমিতে, এই ফলগুলো এসেছিল বা ধরেছিল কোন মাস থেকে? এটা আপনার মাঘ মাস থেকে, কার্তিক মাসে লাগালে কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ মাসের থেকে আপনার ধরা শুরু হয়। আর পরিপক্ক বা বাজারজাতকরণ হয় কোন মাসে? মাঘ মাস থেকে? ওই মাঘ মাস থেকে এই বাজারজাত শুরু হয়, আপনার চৈত্র মাস পর্যন্ত বাজারজাত হয়। 3 মাসে একটা গাছ থেকে আনুমানিক কত কেজি বা কি পরিমাণ ফল হতে পারে? আপনার গাছের গঠন যদি খুব সুন্দর হয়, গাছ যদি সুস্থ থাকে, এটার সমস্যা হলে এটা একটা অসুখ আছে, এই অসুখটা যদি না হয়, অসুখ হলে ধরেন কৃষকের ক্ষতি, প্রচণ্ড লস হয়। আর অসুখ যদি না হয় তো একটা গাছ থেকে আপনার সর্বনিম্ন হলেও 500 থেকে 700 গ্রাম ফল এটুকের ভিতরে আপনার হারভেস্ট করা যায়। 700-800 গ্রাম পর্যন্ত সর্বোচ্চ, আর নিম্নে 500 গ্রাম হারভেস্ট করা যায়। শুরু হলো মাঘ মাসে, তখন দাম কেমন পেয়েছিলেন? এটা দামটা আসলে বাজারের উপর নির্ভর করে। তো এবার আমি প্রথমে 1400-1500 থেকে শুরু করেছিলাম কেজি। শুরুতে তো দামটা একটু বেশি, এখনো আছে 300, 400, 500 পর্যন্ত বাজার আছে, ফলের মানের উপরে নির্ভর করে। তা আপনি কোথায় বাজারজাত করেন এটা? আমি এলাকাতেও বেশি এবং ঢাকাতেও দিই। এখান থেকে স্ট্রবেরি প্রতিদিন হারভেস্ট করি আমি। প্রায় কত কেজি হতে পারে হয় প্রতিদিন? 1 বিঘা থেকে প্রতিদিন আপনার হারভেস্ট করলে প্রায় 50 থেকে 60 কেজি পর্যন্ত প্রতিদিন হারভেস্ট হয়। এটা তো অনেক রসালো এবং নরম একটা ফল, এটা বাজারজাত করেন কিভাবে? তখন কি এটা মানে আঘাতপ্রাপ্ত বা ভেঙে যায় না বা হয়ে যায়, নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, এটা ওই আপনার আমরা ওই যে ফর্মে করে প্যাকেটিং করে ওইটা শক্ত কার্টনে কিংবা হয়তো ঝুড়িতে করে আমরা ওই বাইরে মার্কেটে সেল দেন। তা আপনি প্রায় 10 বছর থেকে স্ট্রবেরি চাষ করছেন, কি পরিমাণ খরচ হয়েছে আপনার? আমার তো ওরকম ভাবে হিসাব নাই, তবে আনুমানিক আপনার 1 বিঘা স্ট্রবেরি করতে ফল হারভেস্ট পর্যন্ত আপনার
আনুমানিক 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ আসবে। 1.5 থেকে 2 লক্ষ টাকা। এটা কি কি শুধু নিড়ানি বা রাসায়নিক? নিড়ানি আছে, রাসায়নিক সার আছে, আপনার হচ্ছে জৈব সার আছে, আপনার হচ্ছে কীটনাশক আছে, তারপরে আছে ছত্রাকনাশক আছে, বা নেট বা আরো আনুষঙ্গিক আছে, জাল আছে, যে ঘিরা আছে, এই বিভিন্ন দিক দিয়ে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ। আপনার কার্তিক মাসে শুরু হয়, তাহলে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র 6 মাসের একটা ফসল বা ফল। তো এই 6 মাসে এই স্ট্রবেরি 1 বিঘা জমিতে চাষ করে আনুমানিক কি পরিমাণ লাভ হয়েছে বা হয় আপনার? আসলে লাভের কথা বলা যায় না, লাভ বাজারের পুরে আর গাছের পুরে নির্ভর করে। আপনার গাছ যদি খুব সুস্থ থাকে, এখনকার বাজার ব্যবস্থার অবস্থা যেরকম, আপনার গাছ যদি সুস্থ থাকে তো ভালো মানের কিছু লাভ হয়। আনুমানিক সব খরচ বাদে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা আয় করা যায়। কি ধরনের রোগ আপনি দেখা পেয়েছেন এই পর্যন্ত? আমাদের স্ট্রবেরি গাছের সবচেয়ে একটা ভয়াবহ রোগ আছে, যেটা গত বছরও ছিল, প্রতি বছরই থাকে। সব কৃষকের আসলে এই ফসলে হয় না, মানে লাভবান হতে পারে না, কারণ এই গাছগুলাতে একটা অসুখ আছে। যেমন ওই গাছটা ওই পাতা শুকানো রোগ, পাতা শুকিয়ে মরে যায়, নষ্ট হয়ে যায়, এটা একটা ভাইরাস জাতীয় রোগ বলে। এই রোগটাই বেশি আমাদের রাজশাহী, গোটা বাংলাদেশে এই রোগটার পরিমাণ বেশির কারণে স্ট্রবেরিটা আবাদ করা একটু কষ্টসাধ্যই হয়ে যায়। তাহলে একটা গাছে যদি এই রোগটা দেখা দেয়, তাহলে এই একটা গাছ থেকে অন্য অন্য গাছে ছড়িয়ে যাওয়ার? হ্যাঁ, ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এর জন্য আমরা করি ওই প্রথমের দিকে আপনার 1টা 2টা গাছে যদি ধরা পড়ে, তো ওই গাছগুলো আমরা ওই জায়গার থেকে প্রায় ফেলে দিই দূরে কোথাও। চৈত্র মাস যখন আপনার চলে আসবে বা চৈত্র মাস শেষে বৈশাখ মাস শুরু হবে, তখন কি করবেন এই গাছগুলোকে? এই গাছগুলো নষ্ট করে দেবো আমরা, ওই যে কেটে এক জায়গাতে পালাই দিয়ে পুড়াই দেবো। এখান থেকে কি আর চারা তৈরি হয় না? এখন আমরা ওইখান থেকে চারা করি না, আগে করতাম কিন্তু এখন করি না। এখন এগুলাতে আশেপাশে ভাইরাস বিরাজমান থাকে, তো এগুলো আবার পরক্ষণে করতে গেলে আপনার ওই অসুখের পরিমাণটা বেড়ে যায়। রাসেল ভাই, এই রঙিন স্ট্রবেরির মতো আপনার জীবনটাও রঙিন হোক এবং আপনার জীবনে অর্থনৈতিক অনাবিল প্রশান্তি বয়ে আসুক, এ কামনা করি। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।